সারা বিশ্বে এখনো এটার কোনো ডেফিনেশন বের হয় নাই। বলা হয়, কেউ বলে ভোটার ভোট দিতে আসলেই হইলো, আবার সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও হলো, এটাকে বলা হয়। যেমন ধরেন বিরোধী দল বিএনপি নির্বাচনে যায় নাই, তখন ওটাকে আর অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বলা হয় নাই। এখন মেজর দল ধরেন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ তো এটাকে তো ফ্যাসিস্ট তকমা দেওয়া হয়ে গেছে। তো তাহলে যদি এই তকমাই হয় তাহলে তো তাদের রাইট নাই, তাদের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছে, সুতরাং সেটা হিসাবে আসবে না। অন্য দলগুলি আপনার যদি জয়েন করে তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা হবে। এখন আজকের জনসভার পরে দেখা গেল যে আনুপাতিক না হলে নির্বাচনে মানব না, যদি ওই জায়গায় থাকে, হ্যাঁ, তাহলে তো ওখানে গণনায় তো আবার 10-20টা আবার দল নিবন্ধন পাবে, এরাও খুচরা পার্টিও জবাব দেবে, তখন মনে হবে যে মেজরিটি দল বিপক্ষে আছে, তাহলে অংশগ্রহণমূলক হলো না। ব্যাপারটা তো এরকমই হবে। তার মানেই হচ্ছে আমার বিবেচনা এইটাই যে কমরেড সাইফুল ভাই করতেছে আশা আমি এখনো দোলাচলে আছি, নির্বাচন হইতেও পারে নাও হইতে পারে, এই জায়গায় আমরা আছি। সাইফুল ভাই, এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানি যে আসলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিভাবে সম্ভব এখন। আচ্ছা, আমি একটু 3-4টা প্রশ্ন, আগে একটু আওয়ামী লীগের প্রশ্ন 2-3টা বাক্যে কুইক মন্তব্য করি। প্রথম, আমি মনে করি যে কোনো দলকে নিষিদ্ধ করাটা এটা এই যুগে এটা কোনো সমাধান না, এবং এটা গ্লোবালি 2-1টা অভিজ্ঞতা ছাড়া, ধরুন জার্মানি অথবা ইতালিতে, পৃথিবীর 2-1টা প্রান্তে 2-1টা উদাহরণ ছাড়া দুনিয়াব্যাপী কোনো দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাকে যে দলে যদি শেকড় থাকে তাকে কিন্তু সমাজ বা রাষ্ট্র রাজনীতি থেকে তাকে কিন্তু বিচ্ছিন্ন করা যায় না। জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমি এটা বিরোধিতা করেছি। আওয়ামী লীগ কোনো আদর্শিক কারণে জামাতকে নিষিদ্ধ করেনি, একটা টেকনিক্যাল জায়গা থেকে, জাস্ট আমাদের আন্দোলনকে বিভক্ত করা, বিভ্রান্ত করবার জায়গা থেকে। কোনো দলকে যদি আপনি মোকাবেলা করতে চান, আপনাকে মোকাবেলা করতে হবে আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, সাংস্কৃতিকভাবে, অথবা আর্থিক দিক থেকে বা অন্যান্য যা যা আছে। ফলে আপনি ওই পথে না হেঁটে এটা বরঞ্চ এটা অনেক সময় এটা কিন্তু ব্যাকফায়ার করে, অনেক সময় এটা উল্টো একটা সহানুভূতির জায়গাটা তৈরি করে। আর একটা গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের দিক থেকে যেটা হলো, যেটা খুব মানে আওয়ামী লীগের দিক খুব স্পষ্ট করে আমি বহু জায়গায় বলেছি, 10 মাস হয়ে গেল এখনো পর্যন্ত আওয়ামী লীগ গণহত্যার কোনো দায় স্বীকার করেনি। আওয়ামী লীগ যে অপরাধ করেছে 16 বছর এবং 36 দিনে হত্যাকাণ্ড, এবং আওয়ামী লীগের যে দুর্নীতি, যে দুঃশাসন, আওয়ামী লীগের যে ক্ষমা প্রার্থনা করা, অনুশোচনা করা, একটা যে আত্মদগ্ধ, এবং দেশের সামনে তারা কি বলতে কোনো দায়িত্ব নেওয়া, এখনো তারা পুরনো জমানাকে নানাভাবে বরঞ্চ তারা কিন্তু এটাকে জাস্টিফাই করার একটা চেষ্টা আমরা কিন্তু এখনো দেখছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আওয়ামী লীগ যে পথে ফেরার চেষ্টা করছে, এভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না। আমি গত কমাস ধরে বলে আসছি, আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং নির্দিষ্ট অপরাধে তো নির্দিষ্ট বিচার, সেটা ব্যক্তির বিচার হতে পারে, দলের বিচার। কিন্তু আওয়ামী লীগ যেভাবে চোরাগপ্তাভাবে ফেরার চেষ্টা করে, কোনো একটা সময় আওয়ামী লীগের জন্য আসবে, এভাবে আওয়ামী লীগ কিন্তু ফিরতে পারবে না। আওয়ামী লীগে যদি নতুনভাবে চিন্তা করতে হয়, যারা আওয়ামী লীগ নিয়ে চিন্তা করবেন তাদেরকে ওরকম একটা রাজনৈতিক অবস্থান নিয়ে তাদেরকে মানুষের কাছে আসতে হবে, এর কোনো পথ নাই। আর আপনি যেটা বলছিলেন, আমি বরঞ্চ একটু সামনে তাকাতে চাই এই অর্থে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আগামী জাতীয় নির্বাচন যদি ঝুলে যায়, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের অভ্যুত্থানের 10 মাসে ইতিমধ্যে আমাদের অর্জন অনেকখানি কিন্তু হতাশায় পর্যবসিত হয়েছে, এবং আমরা কিন্তু পাল্টা পুরনো জমানার অনেকগুলো স্মৃতি মানুষের মনে কিন্তু আবার কিন্তু ভেসে আসছে। আমাদের দুর্ভাগ্য কি ইতিহাসের বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এই জায়গা থেকে বলতে চাই, মেহেরবানি করে কেবলমাত্র শুধু জাতীয় নির্বাচন আবার যদি অনিশ্চিত হয়ে যায়, দুর্ভাগ্যজনকভাবে আরও বিভেদ, আরও বৈরিতা, আরও সহিংসতা, এবং এই জায়গাটা বাড়বে, এবং তাতে অভ্যুত্থানের অর্জন যেটা, সে অর্জনে কিন্তু বিসর্জনে যাওয়ার কিন্তু আশঙ্কা তৈরি হবে। মেহেরবানি করে দায়িত্বশীল রাজনৈতিক দল, জনগণের গুরুত্বপূর্ণ অংশ, আমরা নানা প্রশ্ন আসেন, আমরা বিতর্ক করি, কথা বলি। আমি বলেছি এক যাত্রায় সমস্তটা অর্জন করা যাবে না। হ্যাঁ, আগামী নির্বাচন ফেব্রুয়ারি করবেন কি জানুয়ারি করবেন, ফেব্রুয়ারি 12 তারিখে 7 তারিখ হবে, এগুলো আলাপ আলোচনা হতে পারে, কিন্তু এমন দড়িটা এমন জোরে টানেন না, দড়ি ছিঁড়ে গেলে তখন কিন্তু সামাল দেওয়া যাবে না। কারণ আমাদের ভেতরে বাইরে অভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করার জন্য, কারণ বিপ্লবের পিছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পিছনে কিন্তু বলতে মানে প্রতি অভ্যুত্থান কিন্তু হাঁটে। ফলে এখন যারা আরামায়েশে আছেন, মনে করছেন এই
কিন্তু এই দিন তো দিন না, ফলে আপনি কোথায় আপনাকে থামতে হবে এই জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে জার্নিটা শুরু করেছেন এটা থামতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। সরকারকে উস্কানি দেওয়া হবে, নানাভাবে সরকারকে ডিরেইল করার চেষ্টা করা হবে, কিন্তু সরকারকে সিরাতুল মুস্তাকিম, তারা যে বলেছেন সংস্কার, বিচার, নির্বাচন, এই পথ থেকে সরকার যদি বিচ্যুত হন তাহলে সরকারের বিপর্যয় হতে পারে, দেশেরও কিন্তু সমূহ বিপর্যয় কিন্তু ঘনিয়ে আসতে পারে। আশা করি এই ব্যাপারটা সবাই বিবেচনা রাখবেন, প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করবেন। বাংলাদেশে আমরা আগামী 5 তারিখে অভ্যুত্থানের 1 বছর পূর্তি করব। আমরা আমাদের অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে বিতর্ক করে আলোচনা করি, কিন্তু মেহরবানি করে এটাকে একটা সংঘাতের জায়গায়, চূড়ান্ত বৈরিতার জায়গায় নেওয়াটা এমনকি এই বিষয়টি আজিজ ভাই, এই বিষয়টি দ্য ইকোনমিস্টে আজকে এসেছে যে বাংলাদেশের সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে প্রতিশোধ প্রবণতা। এই যে প্রতিশোধ প্রবণতা, সেটি না গেলে আসলে আমরা যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারই বা শুধুমাত্র নামে মাত্র সংস্কারই থেকে যায় কিনা আপনার কাছে? না, আমি তো আগেই বলেছি যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংস্কৃতি যতক্ষণ ডেভেলপ না করবে ততক্ষণ হবে না। কারণ এই যে সাইফুল ভাই আছেন, সব রাজনীতি ঐক্যমত সব ইস্যুতে এক হবে, প্রত্যেকটা রাজনীতির আলাদা নীতিমালা আছে, আলাদা আদর্শ আছে, সব জায়গায় তো এক হবে না। যতটুক জায়গায় আমার কথা হলো জাতীয় নির্বাচন দরকার, সেই নির্বাচনের জন্য অর্থাৎ একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া এবং 5 বছর পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, এই জায়গাটা যত কঠোর করা যায় কঠোর করেন না। তারপরে একটা মানবিক প্রেশার গ্রুপ বা যারা বিরোধী দল থাকে থাকুক, এই প্রেশারটা রাখতে যদি আগামী ধরেন 54 বছরে আমাদের মনোজগতের যে পরিবর্তন হয়ে গেছে, এটা তো বিপ্লব ঘটে নাই। এই প্রেসার গ্রুপ আবার কোন প্রেসার গ্রুপ সেটা এটা কি প্রেস সচিব যেমন কি বলছেন যারা মব করছেন তাদের প্রেসার গ্রুপ কিনা? সেই প্রেস সচিব আসলে সেটা তো এই জন্য খুলনা প্রেস ক্লাবে উনি তো অবরুদ্ধ আছে এখন, অবরুদ্ধ আছে। একেবারে শেষ। সুতরাং আমার কথা হচ্ছে যে সবাই এক দল হলে তো বাকশাল হয়ে গেল, একমত হবে না, কিছু বিতর্ক বা পার্থক্য থাকবে, সেটা মেনে নিয়ে আগাইতে হবে। আমাকে বৈচিত্র্যের মধ্যে মানে আমাদের কিছু পার্থক্য নিয়েও একসাথে চলতে হবে। এটা একটা রাজনৈতিক শৈলী, এটা অর্জন করতে না পারলে অভ্যুত্থানকে রক্ষা করতে পারবো না। অর্জনটাকে রক্ষা করাতে বাংলাদেশ কিন্তু সামনে এগোতে পারবে।